প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সংবাদপত্র সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ দিয়ে বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সাথে আছি আমি বেনজির আহমেদ। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন জাহাদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক আমার দেশ। উনি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগ দেবেন। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় প্রতিষ্ঠান, আমাদের প্রিয় প্রতিষ্ঠান বাংলা ভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী আজ 20 বছর পেরিয়ে 21 বর্ষে পদার্পণ করলো দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা ভিশন। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে ধারণ করে গত 20 বছরে দর্শকদের ভালো লাগা, ভালোবাসা, দেশ বিদেশের দর্শকদের ভালো লাগা নিয়ে 21 বর্ষে পদার্পণ করলো জনপ্রিয় টেলিভিশন চ্যানেল বাংলা ভিশন। বাংলা ভিশনের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশে বিদেশের সকল কলাকুশলী, নির্মাতা, বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটরস, সুবর্ণদাদাই জানাচ্ছি শুভেচ্ছা। আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ, মানসম্মত অনুষ্ঠান এবং দর্শকদের জনপ্রিয়তা ধরে রেখে আপনাদের ভালোবাসার মাধ্যমেই বাংলা ভিশন এগিয়ে যাবে, এই প্রত্যাশা আমাদের সবার। মূল অনুষ্ঠানে যাবার আগে আমরা দেখে নিব আজকের বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনামগুলো। দৈনিক প্রথম আলো, মজুতের তথ্য দিলে সর্বোচ্চ 1 লাখ টাকা পুরস্কার, 5 জেলা থেকে 95,000 লিটার তেল জব্দ, গ্রেপ্তার 4। ডিজেল নিয়েই দুশ্চিন্তা, হামের মৃত্যু 50 ছাড়ালো। আগামী জুন মাসে দেশব্যাপী হাম রুবেলার জাতীয় ক্যাম্পেইন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। দৈনিক আমার দেশ, 1/11 আরেক কুচক্রী আফজাল নাসের রিমান্ডে, খালেদা জিয়ার চিকিৎসায় বাধা দেওয়ার অভিযোগ। বৈধ অবৈধ পথে ভারতে যাচ্ছে বিপুল অর্থ। জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা অব্যাহত থাকবে, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। দৈনিক ইত্তেফাক, জ্বালানি তেলের দাম সমন্বয়ের প্রস্তাব ও ভর্তুকি চাহিদা পর্যালোচনা করছে সরকার। ঘাটতি নেই, অতিরিক্ত জ্বালানি ক্রয় ও মজুতের কারণেই কৃত্রিম চাপ, সংসদে মন্ত্রী। খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী, আপনারা কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না, ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন। অভ্যুত্থানে জনতার প্রতিরোধে কেউ কেউ প্রাণ হারিয়েছে, সেটা যুদ্ধের ময়দানেই ফয়সালা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী। গণভোট আদেশ হওয়ায় সংসদে উঠছে না, অধ্যাদেশ হলে উঠত, জুলাই যোদ্ধাদের সুরক্ষায় বিল পাস। দৈনিক ইনকিলাব, গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ, বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ। দেশ জুড়ে জ্বালানি তেলের হাহাকার, পাম্পে দীর্ঘ লাইন, সরবরাহ সংকটে স্থবির জনজীবন, তদারকিতে ট্যাগ অফিসার ও বিজিবি। দৈনিক নয়াদিগন্ত, জ্বালানি চাপে বাংলাদেশ, প্রধানমন্ত্রীর সাথে বিরোধী দলীয় নেতার বৈঠক। পাকিস্তানের কূটনৈতিক তৎপরতায় পূর্ণ সমর্থন চীন ও ইউরোপীয় ইউনিয়ন। জ্বালানি নিয়ে সংসদ উত্তপ্ত। দৈনিক সমকাল, 20,000 কোটি টাকা বাড়তি ভর্তুকি চায় বিদ্যুৎ বিভাগ। চলতি বছর হামের রোগী বেড়েছে 75 গুণ। জ্বালানি সংকট, ভোগান্তি থেকে ক্ষোভ বাড়ছে, আরও বিশৃঙ্খলার শঙ্কা। দৈনিক যুগান্তর, তীব্র জ্বালানি সংকটের প্রভাব, আয় কমছে, বাড়ছে ব্যয়। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী, যে বাহিনীর পোশাকেই হোক হামলাকারীরা অপরাধী। খেলোয়াড় জীবনে কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না, প্রধানমন্ত্রী। 6 দিনের রিমান্ডে আফজাল, জিয়া পরিবারকে নির্যাতন, চিকিৎসা নিতে বাধা। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, সব কুশীলব গোয়েন্দার জালে, মাসুদ ও মামিনুর তথ্য গুমগুমের অভিযোগে আরও 1 ডজন কর্মকর্তা নজরদারিতে। 111 সময়ে ডিজিএফআইয়ের পরিচালক আফজাল নাসের গ্রেপ্তার। গণতন্ত্রের প্রতিপক্ষ হয়ে উঠছে ভিউ ও ভাইরাল ব্যবসা। দৈনিক কালের কণ্ঠ, হাম বেড়েছে 75 গুণ, খার্ক দ্বীপ দখলের হুমকি ট্রাম্পের। স্বাস্থ্য খাতে বর্তমান দুর্যোগের দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না, ডাক্তার মুস্তাক হোসেন। রামেক হাসপাতালে 7 মাসে 2255 শিশুর মৃত্যু। দৈনিক মানব জমিন, নজরদারিতে অনেকে চাঞ্চল্যকর তথ্য, দীর্ঘ হচ্ছে কুশীলবদের তালিকা। ডিজিএফআইয়ের সাবেক পরিচালক নাসের 6 দিনের রিমান্ডে। ক্রীড়া কার্ড উদ্বোধন, খেলোয়াড়দের রাজনৈতিক দলে যোগ না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। দৈনিক কালবেলা, ফুলবাড়িয়া মার্কেটের পার্কিংয়ে 100 কোটি দোকান বাণিজ্য। এপ্রিল থেকেই পাওয়া যাবে হামের টিকা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী।
প্রতিমন্ত্রী জ্বালানি তেলের সংকট নেই বলার সঙ্গে সঙ্গে সংসদে হট্টগোল। দৈনিক দেশ রূপান্তর, এবার দলের শক্তি বাড়াতে মনোযোগ বিএনপির। মধ্যপ্রাচ্য যুদ্ধ, জ্বালানি স্থাপনা ও খারদ্বীপ ধ্বংসের হুমকি ট্রাম্পের। প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ। দৈনিক বণিক বার্তা, দেশের সবচেয়ে বর্ধনশীল খাত সরকারি ঋণ প্রবৃদ্ধি 30%। রাশিয়া থেকে 6 লাখ টন ডিজেল কিনতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে চিঠি। দ্য ডেইলি স্টার, গভর্নমেন্ট হান্টিং ফর ফুয়েল ওয়ার্ক ওয়াইড। দ্য নিউ এজ, গভর্নমেন্ট স্ট্রাগলস টু টেম ফুয়েল ডিমান্ড। The Daily Observer, government must longer weekends adjust work hours to tackle energy crunch. প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন সংবাদ শিরোনাম। আমাদের আজকের অতিথি জাহেদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, দৈনিক আমার দেশ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জাহেদ ভাই, সম্পাদক জাহেদ ভাই, আপনাকে স্বাগতম। আপনি দেখছিলেন মূল বাংলা ভিশনের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী, অর্থাৎ বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন সেই 21 বছরে পদার্পণ করছে আমাদের এই বাংলা ভিশন। 20 বছর পেরিয়ে, নানা চড়াই উতরাই পেরিয়ে আপনি দেখেছেন দীর্ঘ ফেসিবাদ আমলে আমরা সংবাদ প্রকাশের ক্ষেত্রে বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছি। তারপরেও কিন্তু এই দীর্ঘ 20 বছরে আমরা বস্তুনিষ্ঠ সংবাদ, মানসম্মত অনুষ্ঠান প্রচার করে আসছি দর্শকের ভালো লাগা, ভালোবাসা থেকে। তাই বাংলা ভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী প্লাস সংবাদপত্রের স্বাধীনতার বিষয়টার সাথে আমি বলছি গণমাধ্যমের স্বাধীনতা। বিগত আমলে গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু ছিল, নতুন সরকারের আমলে কি আমরা সেই গণমাধ্যমের স্বাধীনতা পুরোপুরি উপভোগ করতে পারবো? একজন সাংবাদিক হিসাবে আপনি কিভাবে দেখছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা বাংলা ভিশনের অনুষ্ঠান দেখছেন, বাংলা ভিশনের এই 21তম প্রতিষ্ঠাবার্ষিকীর 20 বছর পেরিয়ে 21 বছরে পদার্পণের এই আজকের শুভ দিনে সবাইকে, বাংলা ভিশনের কলাকুশলী দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আলোচনাটা শুরু করতে চাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে সংবাদপত্র কর্মী এবং আমি আমার দেশের, যেমনটি বলছিলেন, আমি আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পালন করছি এবং 2004 সালে আমরা যখন 23শে সেপ্টেম্বর আমার দেশ চালু করলাম, প্রায় একই সময়ে, কাছাকাছি সময়ে আগে বাংলা ভিশনে, তার কিছুদিন পরে বাংলা ভিশনের যাত্রা শুরু। এবং আমি এই এত বছর ধরে 4 সাল থেকে আজকে 22 বছর আমার দেশের, আর বাংলা ভিশনের 20 থেকে 21-এ পড়লো, মানে 2 বছরের ছোট। তো এই 22 বছর থেকে আমি আমার দেশের সঙ্গে আছি। আপনারা জানেন যে আমার দেশের সংগ্রাম, মিডিয়ার সংগ্রাম বললে ওই আমার দেশের সংগ্রামটা দেখলেই মিডিয়ার সংগ্রামটা বোঝা যায় যে এই ফেসিবাদের আমলে, আওয়ামী লীগ স্বৈরাচারের আমলে 17টি বছর কেমন করে পার হয়েছে। এর 17 বছরের মধ্যে 12 বছর কিন্তু আমার দেশ বন্ধই ছিল। এবং আমি এইখানে বলবো যে বাংলা ভিশনে যারা জড়িত ছিলেন তারা সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে, এটার যারা নেতৃত্বে ছিলেন, যারা দায়িত্বে ছিলেন এবং আমার খুব ঘনিষ্ঠজন, যারা দীর্ঘদিন থেকে 40 বছর থেকে চিনি। আমি বিশেষ করে ডক্টর আব্দুল্লাহ সিদ্দিকের নাম বিশেষভাবে বলতে হয় যে আমি যখন দৈনিক বাংলায় ছিলাম, উনি তখন ইনকিলাবে ছিলেন। আমরা একই সঙ্গে অসংখ্য অ্যাসাইনমেন্ট কভার করেছি। হাইওয়েকে আমরা দেখেছি খুব ঘনিষ্ঠভাবে। এবং বাংলা ভিশনে যারা আছেন বলা যায় বিভিন্ন সময়ে ছিলেন এবং এখন আছেন, তারা খুবই ব্যক্তিগতভাবেও আমার সাথে ঘনিষ্ঠ এবং আমি জানার সুযোগ হয়েছে। আমি জানি, আমি 2 দিন আগেও একটা টেলিভিশন চ্যানেলের হেড অফ নিউজের সাথে কথা বলছিলাম, গত শুক্রবার দিন, 2 দিন আগে শুক্রবার দিন কথা বলছিলাম। উনি আসছিলেন আমার বাসায়, বসে কথা হচ্ছিল যে ওই সময়টাতে এই ফেসিবাদের আমলে কীভাবে নির্যাতন করা হতো, কীভাবে একটা এজেন্সির লোকজন ওইখানে সাংবাদিকদের ডেকে নিয়ে সকাল বিকাল সন্ধ্যা তাদের ডাক পড়তো। এবং বাংলা ভিশনের ক্ষেত্রে এটা আরও বেশি ছিল। আপনি নিশ্চয়ই জানেন, সবাই জানে, সবাই হয়তো দর্শক শ্রোতারা সবাই জানে না যে এই অফিসেই লোক বসিয়ে দেওয়া হয়েছিল, তাদের লোক, তারা দেখে দিত। মানে এটা চিন্তাই করা যায় না যে একজন সংবাদপত্র কর্মী, সংবাদপত্র তার আইন অনুযায়ী তার দায়িত্ব পালন করবে, এইখানে এজেন্সির লোকজন এসে তারা ডিকটেট করতো মিডিয়ার উপরে। খুবই দুঃখজনক। ওই সময়টা যে পার হয়েছে, আমি বলবো মিডিয়ার জন্য একটা কালো অধ্যায় এই 17 বছরে। এই কালো অধ্যায়ে মানে নির্যাতনের ক্ষেত্রে যে সময়টা, এই সময়টা খুবই দুঃসময় ছিল মিডিয়া কর্মীদের জন্য এবং বিশেষ করে টেলিভিশন, বাংলা ভিশনের মতো টেলিভিশন চ্যানেলগুলোর জন্য আরও বেশি ছিল। যারা একটু স্বাধীনভাবে কথা বলতে চেয়েছে, যারা একটু জনগণের কথা বলতে চেয়েছে, যারা সরকারের বাইরে যারা ছিলেন তাদের বক্তব্যটুকু, সামান্য একটু বক্তব্য প্রচার করতে চেয়েছে। এবং আপনি জানেন যে বাংলা ভিশনের জনপ্রিয়
টকশো অনুষ্ঠান বন্ধ হয়ে গেল। কাজী জেসিন যে অনুষ্ঠানটি করতো এই অনুষ্ঠানটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল তখন। তারপরে মতিবাই যে প্রোগ্রামে আসতেন সেটাও বন্ধ করে। তো এই যে অসংখ্য উদাহরণ আছে, বাংলা ভিশনকে কেন্দ্র করে মিডিয়া নির্যাতনের অসংখ্য উদাহরণ আছে। এই সবগুলো পেরিয়ে আমি বলবো যে তাও বাংলা ভিশন তার সম্প্রচার অব্যাহত রেখেছে এবং জনগণের জন্য, দেশের মানুষের জন্য, জনগণের হয়ে এবং গণতন্ত্রের পক্ষে, স্বাধীনতার পক্ষে যে বলিষ্ঠ ভূমিকা রেখেছে, আগামী দিনে এটা আরও উজ্জ্বল হবে, আরও এগিয়ে নিয়ে যাবে। আর বর্তমান সময়ে যেটা বলছেন, আমরা এখন পর্যন্ত যদি বলি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ফেসিবাদের বিতাড়নের পরে 5ই আগস্ট পরবর্তী, জুলাই অভ্যুত্থান পরবর্তী যে প্রেক্ষাপটটা যদি বলি, আমরা বলবো যে এখন পর্যন্ত মিডিয়া ওই 17 বছরের তুলনায় যথেষ্ট স্বাধীনতা ভোগ করছে এবং স্বাধীনভাবে তাদের মতামত প্রচার করতে পারছে, জনগণের মতামত প্রচার করতে পারছে, সরকারি দল বিরোধী দলের মতামত প্রচার করতে পারছে। গুম, খুন, নির্যাতন এইগুলা আপাতত নেই বলে এইগুলা মানে বিষয়গুলো আসছে না, কিন্তু অতীতে যেগুলো হয়েছিল এগুলো উন্মোচন করার এখন একটা সময়। সুতরাং আমি বলবো যে রিসেন্টলি আপনারা দেখছেন যে কয়েকজন সিনিয়র সেনা কর্মকর্তা, যেমন 111-এর সময় জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ, এবং আজকেও একজন ধরা পড়েছেন ডিজিএফআই ডাইরেক্টর ছিলেন, তারা কিন্তু এই সমস্ত ঘটনাবলীর সাথে, এই মিডিয়া নির্যাতনের সাথে তাদেরও একটা সম্পৃক্ততা কিন্তু আমরা অতীতে খুব ভালো করেই জানি। বিশেষ করে লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদের বিষয়টি সর্বজন বিদিত। মিডিয়ার উপর নির্যাতনের ক্ষেত্রে উনি একটা ভাইটাল রোল প্লে করেছিলেন এই সাংবাদিকদের নির্যাতনের ক্ষেত্রে। আমি মনে করি যে এইগুলোর বিচার হওয়া উচিত, ভবিষ্যতে যাতে কেউ এগুলো নিয়ে সাহস করতে না পারে। একটা দেশ চলবে দেশের মতো করে স্বাধীনভাবে, যার যার পেশায়, যার যার প্রমোশনে। একটা পেশার লোকজন আরেকটা পেশার উপর কেন চেপে বসবে? আমার রাইট আছে, আমার সংবিধান আমার যতটুকু রাইট দিছে, আমার দেশের জনগণ যেটা রাইট দিছে, আমরা মুক্তিযুদ্ধ করে একটা স্বাধীন দেশ করেছি, আমরা তো আরেকজনের আরেকটা ডিপার্টমেন্ট কেন আমার মিডিয়ার উপরে এইভাবে চেপে বসবে? এবং সরকার, অবশ্যই সরকার, এখানে সরকারের ভূমিকা ছিল। সরকার ফেসিবাদী ছিল বলে, স্বৈরাচারী ছিল বলে তার প্রশাসন যন্ত্রকে এইভাবে মিডিয়ার উপর লেলিয়ে দিয়েছে, চাপিয়ে দিয়েছে। আর পাশাপাশি আমি যে জিনিসটি খুব গুরুত্ব দিয়ে বলতে চাই, আমাদের মিডিয়া কর্মী আমরা যারা আছি, আমরা যেন গায়ে পড়ে এই সরকারের তুষামদি, সরকারের কোনটা বললে সরকার খুশি হবে, এইগুলাতে না গিয়ে সরকারের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিই। অবশ্যই আমরা পজিটিভ সমালোচনা করি যে এখানে ভুল হচ্ছে, এবং সরকারকেও এই পর্যায়ে সহনশীল হতে হবে, যে চিন্তা করতে হবে যে এই মিডিয়াটা অন্য কেউ না, শত্রুপক্ষ না, তারা আমাদের সহযোগী। এই অ্যাটিটিউড নিয়ে যদি সরকার সামনের দিকে এগোয়, এখন যারা প্রশাসনে আছে, আমরা প্রাথমিকভাবে যতটুকু দেখছি এখন পর্যন্ত অভিযোগ আনার মতো কিছু নেই, কিন্তু আমাদের রোলটা আমি গুরুত্ব দিয়ে আবারও রিপিট করছি, আমরা সংবাদকর্মীরা যাতে এমন কোনো আচরণ না করি যেটার কারণে সরকার এগুলো করতে উৎসাহিত হয়। আমি কম্পিটিশন দিয়ে আরেকটা পত্রিকা কার চেয়ে কে বেশি সরকারের কাছে যাব, এটার চেষ্টা যাতে না করে আমি কতটুকু জনগণের কাছে থাকব, জনগণের পাশে থাকব। সরকারের সমালোচনা করব, কিন্তু এইরকম কোনো সমালোচনা করব না, এইরকম কোনো নিউজ ছাপবো না যেটা সরকারকে অযথা বিনা কারণে তাকে একটা বিপদগ্রস্ত করে ফেলে। আপনি যেমন শিরোনাম পড়ছিলেন, এই যে জ্বালানি তেল নিয়ে যে ঘটনাগুলো এই মুহূর্তে ঘটছে, মেইন স্ট্রিম মিডিয়া এখনও সেই রকম কোনো আমার দৃষ্টিতে পড়ে নাই, মেজর কোনো মানে উস্কানিমূলক কিছু কেউ করছে বলে আমার দৃষ্টিতে অন্তত পড়ে নাই। কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন যেগুলো বলা হয়, এগুলো কিন্তু আছে, সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যাপকভাবে আছে। তো মেইন স্ট্রিম মিডিয়াতে যাতে ওইটার মধ্যে গা ভাসিয়ে না দিয়ে রিয়েলি কি হচ্ছে, কেন হচ্ছে, এবং এটা সরকারের কতটুকু করা আছে, বৈষয়িক বিষয়টা কতটুকু, এইগুলো যদি আমরা তুলে ধরতে পারি, সরকারও আমার মনে হয় তাকে শত্রু ভেবে নিয়ে আমার মুখোমুখি হওয়ার সুযোগটা থাকবে না। আর আমি বাহিনীর ক্ষেত্রে, বিভিন্ন সংস্থার ক্ষেত্রে যেটা বলবো, তারা তাদের কাজটুকু যদি সঠিকভাবে করেন, দেশের মানুষ উপকৃত হবে, তাদের জন্য মঙ্গল হবে, এবং ভবিষ্যতে তারা, এখন যারা বিপদগ্রস্ত হচ্ছেন, ভবিষ্যতে তারা যাতে বিপদগ্রস্ত না হন, এরকম একটা পরিবেশ তারা সৃষ্টি করতে পারেন। এটা প্রত্যেকে মিলে আমাদের এই দেশ, এখানে কোনো সাংবাদিকরা একা কেউ না, আমরা একাই সারা দেশকে ঠিক করে দিব, এই দায়িত্ব আমরাও নেই। যার যার অবস্থানে, যার যার প্রফেশনে অবস্থান থেকে আমি যদি সঠিক দায়িত্বটি পালন করার আরেকটা সুযোগ আমি মনে করি এই মুহূর্তে এসছে। এটাকে আমরা যদি সবাই কাজে লাগাই, তাহলেই বাংলাদেশের জন্য মঙ্গল হবে, বাংলাদেশের জনগণের জন্য মঙ্গল হবে, আমাদের গণতন্ত্র শক্তিশালী হবে, আমাদের স্বাধীন সংবাদ মাধ্যমটা শক্তিশালী হবে, এবং বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতি সমৃদ্ধ হবে, বাংলাদেশ সামনে আমরা এগিয়ে যেতে পারবো।
অনুপল স্যার, আমরা আসি আজকের পত্রিকা যে শিরোনামগুলো আপনি অনেকটাই বলে দিয়েছেন, তারপরে আমরা ডেপথ নিউজে যেতে চাই। জি। জ্বালানি তেল নিয়ে যেটা আপনি বলছেন যে আপনার সরকারের পক্ষ থেকে আমরা দেখছি পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, অভিযোগ আছে গতকাল সংসদে 300 বিধিতে কিন্তু আপনার জ্বালানি বিবৃতি দিয়েছেন, সেখানে উনি বলেছেন তেলের সংকট নেই, মজুদটা অর্থাৎ মজুদ যারা করছে, এবং সরকারের পক্ষ থেকে কিন্তু ঘোষণা করা হয়েছে মজুদকৃত যারা মজুদদারি ধরিয়ে দিলে 1 লাখ টাকা পুরস্কার। এবং সবশেষ তথ্য অনুযায়ী আমরা দেখেছি গতকাল রাত পর্যন্ত গাজীপুরের একটি বন্ধ পাম্প থেকে 33,000 লিটার সহ 6 জেলা থেকে 1,34,000 আপনার এই জব্দকৃত তেল উদ্ধার করা হয়েছে। সারা দেশে অভিযান চলছে। তো এরপরে আমরা আপনি যেটা বলছেন যে সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমগুলোতে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন হচ্ছে, সরকারও কিন্তু পদক্ষেপ নিচ্ছে। এক্ষেত্রে মধ্যপ্রাচ্যের যুদ্ধের একটা ইফেক্ট আমাদের এখানে পড়ছে। তাই এখন এই সব মিলিয়ে আজকে আবার কিন্তু জ্বালানি তেলের দাম সমন্বয় করার একটা ঘোষণা দেওয়ার কথা রয়েছে। তো সরকারকে কি কার্যকর পদক্ষেপ নিতে হবে? দেখেন, এখানে কয়েকটা বিষয় আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশ সরকারকে এক জায়গায় একটা কৃতিত্ব আপনার দিতেই হবে, যেটা হলো যে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর যখন মার্কিন এবং ইসরায়েলি আক্রমণ ইরানের উপর হলো, মিডল ইস্টে যে জ্বালানির এই অবস্থা সৃষ্টি হলো, আমরা প্রাথমিক রিপোর্টটাই দেখেছিলাম অল্প এক সপ্তাহের মধ্যে যে রিপোর্টটা আসছিল মিডিয়ায়, ওয়ার্ল্ড মিডিয়ায় এবং আমাদের লোকাল মিডিয়ায়, যে 85টা দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। 85টা দেশে। ওয়ান থিং, বাংলাদেশ কিন্তু এটার মধ্যে ছিল না। বাংলাদেশ বাড়ায়নি, আজকের দিন পর্যন্ত বাড়ায়নি। এবং সর্বশেষ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সমন্বয় সভা হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না। এবং পাশাপাশি আমরা আরেকটা রিপোর্টও মিডিয়ায় দেখেছি যে প্রতিদিন এই জন্য সরকারকে 167 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। এই ফিগারটা কেউ কেউ আমাকে বলছেন যে কনজাম্পশন বেড়ে যাওয়ার কারণে এই ফিগারটা আরও বেড়ে গিয়ে 180 কোটি টাকা পার ডে ভর্তুকি সরকারের দাঁড়িয়েছে। তারপরেও সরকার এটা বাড়ায়নি। এখানে আমি কয়েকটা কারণ মনে করি। একটা সময় যখন এটা ঘটনাটা ঘটেছে তখন ঈদ যাত্রার একটা বিষয় ছিল, যাওয়া আসা ব্যাপক লোক, ঢাকা শহর থেকে প্রায় 1 কোটি লোক এলাকায় গেছে, গ্রামের বাড়িতে গেছে, নারীর টানে গেছে, আবার ফিরে আসছে। সুতরাং এটা যাতে কোনো ডিসরাপশন না হয় এই জন্য সরকার হয়তো এটা চিন্তা করেছে। এটা আমি অ্যাজিউম করে আমার নিজের মূল্যায়ন আমি বলছি, হয়তো সরকার এই চিন্তাটা করেছে। আর তার চেয়ে বড় চিন্তা যেটা সরকার করেছে, যেটা এই জ্বালানি তেলের মূল্য যদি বেড়ে যায় তাহলে এর সাথে ইনফ্লেশনটা, মূল্যস্ফীতিটা ব্যাপকভাবে প্রত্যেকটা সেক্টরে, জিনিসপত্রের দাম বলেন, প্রত্যেকটা সেক্টরে, গ্যাসের দাম, বিদ্যুতের দাম, প্রত্যেকটা সেক্টরের দাম কিন্তু বেড়ে যাবে। কারণ জ্বালানির উপর ডিপেন্ড করে কিন্তু সবগুলোই চলে, গাড়ি ভাড়া থেকে শুরু করে সব। সরকার চিন্তা করেছে যে এইটা আমরা করতে দিব না, আমরা ভর্তুকি দিয়ে হলেও এটাকে মেনটেন করব, এবং সরকার আজকের দিন পর্যন্ত এটা মেনটেন করছে। তারপরে বিষয় আসছে, তৃতীয় যে বিষয়টা আসছে যে যুদ্ধ হয়তো থেমে যাবে এরকম একটা আলোচনা, এরকম একটা ছিল, কিন্তু গতকালকে থেকে আবার এটা নতুন মোড় নিয়েছে। বলা হচ্ছে স্থল অভিযান হতে পারে, বলা হচ্ছে জুন পর্যন্ত এটা কন্টিনিউ করতে পারে। এখানে রিইনফোর্সমেন্ট হচ্ছে, আমেরিকান ট্রুপস এবং ইসরায়েলি ট্রুপস এরা রিইনফোর্স হচ্ছে, আবার রিটালিয়েশন হচ্ছে, পাল্টাই এগুলা কন্টিনিউয়াস। সো এখন পর্যন্ত এটা যুদ্ধ কবে থামবে এটা কেউই বলতে পারে না। আবার অনেক লিঙ্গার হতে পারে। ইসরায়েলি পার্লামেন্টে কালকে নেসেটে যে বিষয়গুলো আলোচিত হয়েছে, বাজেট পাস হয়েছে, ওদের অনেক কিছু বাজেটে ওরা আবার বরাদ্দ রেখেছে, মিলিটারি ইয়েতে বেশি বরাদ্দ রেখে, সব মিলে যে সিচুয়েশন এখনও কেউ জানে না যুদ্ধটা কবে থামবে। আর ওয়ার্ল্ড মার্কেটে জ্বালানি তেলের দাম অলমোস্ট মোর দেন ডাবল হয়ে গেছে, যেটা যুদ্ধ শুরুর আগের দিন যা ছিল। আমরা যদি বেশিটাও ধরি, $60 ছিল পার ব্যারেল, এখন $114, কালকে 114তে চলে আসছে। এটা হলো ডাবল। আর এর আগে $60 নিচেও কিন্তু ছিল, $40ও ছিল কিছুদিন আগে ছিল, কিন্তু যুদ্ধ শুরুর মুহূর্তে বললে আমরা এইটাই হতো। তো ডাবল হয়ে গেছে। সেই তুলনায় আমাদের কনজাম্পশন এখন ব্যাপার হলো, আমরা একটা ভালো জায়গায় ছিলাম যে আমাদের দেশে আপনি জানেন যে 1.5 থেকে 2 মাসের জ্বালানি রিজার্ভ করা যায়। আপনি চাইলেই এখানে 1 বছরের জ্বালানি এনে রিজার্ভ করতে পারবেন না, এটা সুযোগ নেই। সো এই রিজার্ভটা যে মুহূর্তে যুদ্ধ শুরু হয়েছে বাংলাদেশের ছিল, বাংলাদেশ লাকি এনাফ, গভর্নমেন্ট এবং পূর্ববর্তী গভর্নমেন্ট দুইটাকেই আমাদের ইয়ে করতে হবে যে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিছে, আগের গভর্নমেন্টও পাইপলাইনে পর্যাপ্ত জ্বালানির ব্যবস্থা করে গেছিল। এখন একটা কোয়েশ্চন আসছে, দেখেন সরকার বলছে, এবং গতকালকে আমি পাম্প মালিক সমিতির সভাপতির সাথে কথা বলছিলাম একটা টেলিভিশন টক শোতেই, ওইখানে উনি বলছিলেন পরশুদিন যে আমরা যে পরিমাণ জ্বালানি গত বছর এই মাসে এই সময়ে ব্যবহার করছিলাম, মানে আমরা সাপ্লাই পাচ্ছিলাম পেট্রোল পাম্পে
এইবারও তার চেয়ে বেশি বরং আমরা সাপ্লাই পাচ্ছি। আমাদের একটা ধারণা ছিল সরকার হয়তো ডিপো থেকে পেট্রোল পাম্পে সাপ্লাই দিচ্ছে না, কিন্তু উনি বললেন যে না, উনি অনেকগুলো ফিগার দিয়ে বললেন যে আমরা সাপ্লাই পাচ্ছি, কিন্তু মানুষের কনজাম্পশন বেড়ে গেছে। এই জায়গাটাতেই হলো যে মানুষের কনজাম্পশন বাড়ুক আর পেট্রোল পাম্প মালিকরাই করুক, যেই করুক, এই জ্বালানিটা সরকারের কাছ থেকে, সরকার ঠিকই সাপ্লাই একবারে, সরকারের স্ট্যাটিস্টিক্সও বলছে, তারা বারবার বিবৃতি দিয়ে ব্রিফিং করে বলছেন যে আমরা সাপ্লাই কমাইনি। তো ঈদের সময় একটা হয়েছিল যে চেক পে অর্ডার ইস্যু নিয়ে যারা দেয় নাই তাদের সাপ্লাইটা কমে গেছিলো, বাট আবার এখন এসে এটা তারা বলছে সাপ্লাইটা নর্মাল। অন্যদিকে আমরা দেখছি রাস্তায় পেট্রোল পাম্পগুলোর সামনে দীর্ঘ লাইন, এটা কিন্তু আজকেও আছে, গত রাত্রে আমি দেখে গেছি। তো এইটা কিন্তু কন্টিনিউ করছে, আজকে সমস্ত পত্রিকায় রিপোর্ট আছে। তাইলে কেন এটা হচ্ছে? এখন এই পেট্রোল পাম্প মালিকদের বক্তব্য হলো আর সরকারের বক্তব্য হলো যে জ্বালানি কিছু লোকজন মজুতদারি করছে, সেটা পেট্রোল পাম্প মালিক হোক কিংবা ব্যক্তি পর্যায়ে লোকজন হোক, একজন একাধিকবার তেল নিয়ে তার ভবিষ্যতের কথা চিন্তা করে এটা মজুত করছে। এবং এর প্রমাণ হলো গতকালকে যে একদিনে ইন এ সিঙ্গেল ডে 1,34,000 টন, বিগ ফিগার, বিগ ফিগার। বাংলা আপনি জানেন যে 3 লাখ টন ইম্পোর্টের জন্য কয়েকদিন আগে পারচেজ কমিটিতে 3 দিন আগে সিদ্ধান্ত হয়েছে। আবার সরকার চেষ্টা করছে যে রাশিয়ার কাছ থেকে 8 লাখ টন জ্বালানি কেনার জন্য ইউএস অ্যাপ্রুভালের একটা বিষয় আছে এবং কালকে ফর্মালি তারা চিঠি দিয়েছে। কালকে ওইটা আজকের পত্রিকায় এটা নিউজ আছে, আমার দেশেও এটা বিশাল নিউজ আছে যে ব্রিফিংয়ে তারা বলছে। এবং গতকালকে তারা বলছে যে 2,18,000 টন তার মানে সরকারের কাছে হাতে আছে। তো সরকারের মজুদটা পর্যাপ্ত, আবার দেখেন বাইরে মজুদটার ফিগারটা আপনি দেখেন, এর আগের দিনও করছে। সো এটা বিগ ফিগার, এটা প্রচুর পরিমাণ মজুদ করছে। এখন আমরা যদি সাধারণ নাগরিকরা এখানে বিয়ে না করি, সহযোগিতা না করি, সরকারে বাস্তব অবস্থাটা উপলব্ধি না করি, তাহলে কিন্তু এটা এই সমস্যাটা যে সরকারের উচিত হবে কঠোর হতে এটা দমন করা। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে, আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সকাল।